কেমন হয় যদি জুওলজির থার্ড চ্যাপ্টার পরিপাক এবং শোষণের সকল ইনফরমেশন এমসিকিউ এবং সিকিউকে একটা ভিডিওর ভিতরে খুব অল্প সময় তোমাদেরকে সলভ করে দেই। তো চলো একটু ডিফারেন্ট ওয়েতে জুওলজির থার্ড চ্যাপ্টার থেকে আসা যতগুলা ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করে ফেলি। তো জাস্ট আমার সাথে মিলাবা, আমার সাথে তোমরা মুখ মিলাইতে থাকো, দেখো শেষ পর্যন্ত তোমার জুওলজির থার্ড চ্যাপ্টার থেকে আসা সকল ইনফরমেশনগুলা শেষ হয়ে যাবে। তো দেখো, আমরা শুরু করবো হচ্ছে ভাইয়া জুওলজির থার্ড চ্যাপ্টারটা হচ্ছে ভাইয়া পরিপাক ও শোষণ, তাই না? তাহলে আমরা শুরু করবো হলো পরিপাক দিয়ে। এখন তোমরা জানো পরিপাকটা কি, এই ডেফিনেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পরিপাক একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেখানে জটিল খাদ্য ভেঙে সরল খাদ্যে পরিণত হবে। এখন এই সরল খাদ্যে পরিণত করে কে? হরমোন এবং এনজাইম। তাহলে এখানে কিন্তু দুই ধরনের পরিপাক ঘটে, একটা হলো যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে ভাইয়া রাসায়নিক পরিপাক। এখন তোমরা বলো তো, যান্ত্রিক পরিপাকটা হচ্ছে যেখানে জাস্ট খাবারের যে আকৃতি ছিল সে আকৃতির চেঞ্জ হবে, মুখে খাবারগুলা পিণ্ডে পরিণত হয়, পাকস্থলিতে গিয়ে কাইমে পরিণত হচ্ছে। এই যে মুখে পিণ্ডে পরিণত হইলো, পাকস্থলিতে গিয়ে কাইমে পরিণত হইলো, এই জিনিসটাকে আমরা বলতেছি ভাইয়া যান্ত্রিক পরিপাক। ওকে, তাহলে পিণ্ড এবং কাইমে পরিণত হচ্ছে, এটাকে আমরা বলতেছি ভাইয়া যান্ত্রিক পরিপাক। তাহলে রাসায়নিক পরিপাকটা কি? রাসায়নিক পরিপাকটা হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচারের চেঞ্জ হবে, তখন তাকে আমরা বলতেছি হলো রাসায়নিক পরিপাক। এখানে কে কাজ করবে বলো তো? এখানে আমাদের এনজাইম গুলা কাজ করবে। আর এনজাইম গুলা যখন কাজ করবে তখন স্ট্রাকচারের পরিবর্তন হবে। তাহলে আমরা এই চ্যাপ্টারটাকে একটু ডিফারেন্ট ওয়েতে পড়বো, আমাদের মতো করে গুছাই নিয়ে পড়বো, দেখবা চ্যাপ্টার শেষে তোমাদের প্রত্যেকটা ইনফরমেশন কভার আপ হয়ে গেছে ইনশাল্লাহ। তাহলে আমরা প্রথমে রাসায়নিক পরিপাকটা পড়ে ফেলি, যেটা এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। তো তোমাদের রাসায়নিক পরিপাকটা শুরু করার আগে একটা ইনফরমেশন তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি, বলো তো রাসায়নিক পরিপাক কোন জায়গায় হয় এবং কোন কোন এনজাইমের উপস্থিতিতে হয়? তুমি যদি এই জিনিসটা পারো, রাসায়নিক পরিপাকটা শেষ হয়ে গেছে। এই জিনিসটাকে খুব সহজভাবে সুন্দরভাবে অল্প সময়ের ভিতরে তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো, রাসায়নিক পরিপাক হয় তিনটা উপাদানের, কার্বোহাইড্রেটের হয়, প্রোটিনের হয়, লিপিডের হয়। কোথায় কোথায় হইতে পারে? মুখে, পাকস্থলিতে, অন্ত্রে। মুখে থাকে ভাইয়া লালারস, পাকস্থলিতে থাকে গ্যাস্ট্রিক জুস, অন্ত্রে থাকে দুই ধরনের জুস, একটা হলো আন্ত্রিক জুস আর একটা হলো সাক্কাস অ্যান্টারিকাস। তাহলে এই চারটা ধরনের এনজাইম দিয়ে আমাদের রাসায়নিক পরিপাকটা সংগঠিত হচ্ছে। এখন দেখো, কার্বোহাইড্রেট রাসায়নিক পরিপাকটা মুখে হয় কিন্তু পাকস্থলিতে হয় না, আবার আন্ত্রিক জুসের দুইটাতে হয়। তাহলে প্রথম কোশ্চেন ভাইয়া, কেন গ্যাস্ট্রিক জুসে কার্বোহাইড্রেটের পরিপাক হয় না? আর অ্যান্সারটা হচ্ছে গ্যাস্ট্রিকের পিএইচ থাকে ভাইয়া 1 থেকে 1.5 থেকে 3.5। এই নিম্ন পিএইচে আমাদের কার্বোহাইড্রেট পরিপাক হইতে পারে না। এটা একটা খ নাম্বারের কোশ্চেন তোমাদের হয়ে গেল। এখন তাহলে কার্বোহাইড্রেট যে বাকি জায়গাগুলোতে পরিপাক হয়, এনজাইমের নাম মনে রাখতে পারলে তোমাদের পড়াটা হয়ে যাবে। কিভাবে মনে রাখবা? টম, আম, আসলাম, এটা দিয়ে। তো মনে রাখবো মুখে যে এনজাইমটা কাজ করে, একটা হলো টায়ালিন আর একটা হলো ভাইয়া মল্টেজ। এই টায়ালিনের অপর নাম হলো ভাইয়া স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। এখন আলফাটা আমাদের দেহে পরিপাক হয়, বাট বিটাটা পরিপাক হয় না, এটা মাথায় রাখবা। আম দিয়ে মনে রাখবো ভাইয়া অ্যামাইলেজ আর মল্টেজ, আর আসলাম দিয়ে মনে রাখবা অ্যামাইলেজ, সুক্রেজ, ল্যাকটেজ, মল্টেজ। তাহলে আমাদের কিন্তু শর্করা পরিপাকের এনজাইমগুলো হয়ে গেল। এখন তাহলে মুখে পরিপাক হয় এই দুটা দ্বারা, গ্যাস্ট্রিকে তো পরিপাক হয় না, অন্ত্রিকে পরিপাক হয় সেটা হলো অ্যামাইলেজ মল্টেজ দ্বারা, আর সার্কাস এন্টারিকাসে এই চারটা দ্বারা পরিপাক হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এনজাইমের নাম মনে রাখলে কি হবে, কোন খাদ্য পরিপাক হয় কিসে কনভার্ট হচ্ছে সবগুলাই পারবা। যেমন আমি যদি বলি অ্যামাইলোজ, তাহলে কার উপরে কাজ করবে? অ্যামাইলেজটা অ্যামাইলোজের উপরে কাজ করবে। আর তোমরা জানো, তারপরে সুক্রোজ সুক্রেজের উপরে কাজ করবে, সুক্রোজ সুক্রোজের উপরে কাজ করবে। সুক্রোজকে ভাঙলে কি পাওয়া যায়? একটা পাওয়া যাবে গ্লুকোজ, একটা হলো ফ্রুক্টোজ। তুমি একটা মনে রাখবা, সুক্রোজটা হচ্ছে টেবিল সুগার আর ল্যাকটোজটা হচ্ছে মিল্ক সুগার বলা হয়ে থাকে। আশা করি বুঝতে পারছো। এখন হচ্ছে প্রোটিন। প্রোটিন মুখে পরিপাক হয় না, পাকস্থলিতে হয়, অন্ত্রিক দুইটা রসে হয়। তো কথা হচ্ছে মুখে কেন পরিপাক হয় না? কারণ মুখে পরিপাকের জন্য কোনো এনজাইম নেই। তো বাকিগুলা কেমনে মনে রাখবো? পিজিরে কোলে নিয়ে টিকা দিতে ট্রাই করি আমিও, এটা দিয়ে মনে রাখবা। কেমনে? দেখো, পিতে হলো পেপসিনোজেন, যতে জিলাটিনেজ, রতে হলো ভাইয়া রেনিন। এই তিনটা হচ্ছে গ্যাস্ট্রিক এনজাইম, যেটা পাকস্থলিতে কি করতেছে? প্রোটিন পরিপাক করতেছে। কোলে নিয়ে টিকা, কোতে হচ্ছে কোলাজিনেস, টিকাতে হচ্ছে ভাইয়া ট্রিপসিন। তো ট্রিপসিনের থেকে আসে হলো ভাইয়া কাইমোট্রিপসিন। আর মনে রাখবা যতগুলা পেপটাইডেস কথা পাবা, যেমন কার্বক্সি পেপটাইডেস, অ্যামাইনো পেপটাইডেস, ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, শতগুলা পেপটাইডেস ভাইয়া আন্ত্রিক রসে প্রোটিনকে পরিপাক করে।
আর আমিনো হচ্ছে অ্যামাইনো পেপটাইডেস, যেটা হচ্ছে সার্কাসেন্টারিক অ্যাসিড কি করতেছে, প্রোটিন পরিপাক করতেছে। আশা করি তোমরা জিনিসটা ধরতে পারছো। এরপরে আসো ভাইয়া লিপিড। লিপিড মুখে পরিপাক হয় না, কেন হয় না? কারণ মুখে পরিপাকের জন্য এনজাইম নেই। বাকি সব জায়গাতেই হচ্ছে। এখন পাকস্থলিতে হয় কিভাবে, আন্তরিক রসে কিভাবে হয়, সার্কাসেন্টারিক অ্যাসিড কিভাবে হয়, মনে রাখবা পালা, ফোকলা, আলেম। তো পথে হচ্ছে ভাই পাকস্থলী, লতে হলো লাইপেজ। তাহলে পাকস্থলী লাইপেজ বা গ্যাস্ট্রিক লাইপেজের মাধ্যমে গ্যাস্ট্রিক জুসে পরিপাক হয়। এটা এক্সাম্পল কি, বাটার বা মাখন। এরপর ফোকলা, ফতে ফসফোলাইপেজ, কতে কোলেস্টেরল এস্টারেজ, আর লতে হলো লাইপেজ। তিনটা হয়ে গেল। আর ভাই আলেমের হচ্ছে লতে হলো লাইপেজ, আর মতে হলো মনোগ্লিসারাইড, ওকে, আর লতে লিসিথিনেজ। এই তিনটা, তাহলে এই তিনটাতে এই তিনটা মনে রাখবা। তাহলে আশা করি দেখো এইটুকু যদি তুমি মনে রাখতে পারো ভাইয়া, তোমাদের বোর্ড পরীক্ষা বলো, মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, সব জায়গার এমসিকিউ তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে এখান থেকে। আর আরেকটা জিনিস মনে রাখবা লাস্টে গিয়ে, সেটা হচ্ছে ভাইয়া পিএইচ ট্যাগ। পিএইচ ট্যাগ এটা দিয়ে কি মনে রাখতে বলতেছি, দেখো যে কোন এনজাইম কোনটা দ্বারা, পি সিটি, ওকে, কোন এনজাইম কোনটা দ্বারা সক্রিয় হচ্ছে। দেখো যে এইচে হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, পিতে হলো পেপসিনোজেন, তাহলে পেপসিনোজেনকে সক্রিয় করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ইতে হলো অ্যান্টারোকাইনেস, টিতে হলো টিপসিন, তাহলে টিপসিনোজেনকে সক্রিয় করে অ্যান্টারোকাইনেস। আর এই যে টিতে টিপসিন, এইটা হলো সিতে হলো কাইমোটিপসিন, তাহলে টিপসিনোজেন আবার কাইমোটিপসিনকে সক্রিয় করতেছে। তাহলে কোন এনজাইম তাকে সক্রিয় করতেছে সেই জিনিসটাও কিন্তু তোমরা শিখে গেলা। তাহলে পিএইচ ট্যাগ দিয়ে এই জিনিসটা মাথায় রাখবা। আশা করি ভাইয়া রাসায়নিক পরিপাকটা তোমরা বুঝতে পারছো। রাসায়নিক পরিপাকে কি হবে, কার্বোহাইড্রেট ভেঙে এখন কিসে পরিণত হবে, গ্লুকোজে কনভার্ট হবে, প্রোটিনটা ভেঙে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হবে, আর লিপিডটা ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট হবে। এবং এই জিনিসটা কে করতেছে, এই এনজাইমগুলো করতেছে। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। এখন আসো পরবর্তীতে, সেটা হচ্ছে ভাইয়া আমরা হচ্ছে রাসায়নিক এবং যান্ত্রিক পরিপাক পড়ে ফেললাম। এখন আমরা পড়বো ভাইয়া পরিপাক তন্ত্র। আর যখনই ভাবলো তন্ত্র, তখন দুইটা জিনিসের সমন্বয় তৈরি হবে, একটা হলো পরিপাক নালী আর একটা হলো পরিপাক গ্রন্থি। তো পরিপাক নালী শুরু হয় মুখ থেকে, শেষ হয় পায়ুতে গিয়ে। আর গ্রন্থি থাকে 5 ধরনের, একটা হলো লালারস, গ্যাস্ট্রিক জস, পিত্তজস, আর হচ্ছে গিয়ে আন্ত্রিক জুস থাকে, তার সাথে সাথে ডিউডেনা আন্ত্রিক জুস থাকে। এই জিনিসগুলা দিয়ে তৈরি হয়ে থাকে, তাই না? এখন এই যে পরিপাক নালী, আমরা আগে পরিপাক নালী পড়বো, তারপরে পরিপাক গ্রন্থি পড়বো, তাহলে আমাদের দেখো পরিপাক তন্ত্র পড়াটাও শেষ হয়ে যাবে। এখন খেয়াল করো, পরিপাক নালী শুরু হয় মুখ থেকে এবং শেষ হচ্ছে পায়ুতে গিয়ে। মুখের পরে থেকে গলবিল, গলবিলের পরে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটার নাম হলো অন্ননালী, ইংলিশে বলে ইসোফিগাস। তারপরের অংশটার নাম হলো স্টোমাক। স্টোমাকের পরের অংশটার নাম হলো ক্ষুদ্রান্ত, যেখানে 3টা পার্ট থাকে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আমি ডিজে আই দিয়ে মনে রাখতাম। দ্বিতীয় ডিউডেনাম, তারপরটা জেজুনাম, তারপরটা আইলিয়াম, তাহলে 3টা পার্ট হয়ে গেল। ক্ষুদ্রান্তের পরে বড় যে অংশটা থাকে ওটাকে বলে বৃহদান্ত। এর প্রথম অংশটার নাম হলো সিকাম। এই সিকাম দিয়ে কিন্তু নামটা মনে থাকে। তো সতে সিকাম, কোতে কলন, মতে মলাশয়। মলাশয়ের ইংলিশ নাম কিন্তু রেকটাম। এটা মনে রাখতে হবে কিন্তু, ওকে। তাহলে মনে রাখলো। এরপরে ভাই তারপরে থাকে পায়ু, পায়ু দিয়ে শেষ হয়ে যাচ্ছে। আর এই যে সিকাম, এই সিকামের সাথে একটা অংশ লেগে থাকে, এটার নাম হলো ভাই অ্যাপেন্ডিক্স। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, অ্যাপেন্ডিক্স বলা হয়ে থাকে। এবং অ্যাপেন্ডিক্সে প্রায় 500 ধরনের ব্যাকটেরিয়া থাকে, উপকারী ব্যাকটেরিয়া, যেটা কিনা করে থাকে যে সহযোগিতা বা মিথজীবিতার জন্য দায়ী হয়ে থাকে। আচ্ছা, আশা করি তোমরা জিনিসটা ধরতে পারছো। তাহলে আমরা পরিপাক তন্ত্রে চলে গেছি। এই পরিপাক তন্ত্রের পরিপাক নালী সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দিলাম। এখন আসো ভাইয়া, যে দেখো আমরা এখন শুরু করব মুখ দিয়ে। মুখে দুইটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে আমাদের, তোমাদের জন্য লাগবে। সে একটা হচ্ছে গিয়ে টাং বা জিহ্বা। এখন দেখো তো, এই টাং বা জিহ্বার দুইটা কাজ আছে, একটা হচ্ছে এই যে কথা বলতেছে, আর একটা হচ্ছে টেস্ট নিয়ন্ত্রণ করা। এই টেস্ট নিয়ন্ত্রণ করে টেস্ট বার। এই টেস্ট বারগুলো যদি কোনো কারণে নষ্ট হয়, 5 থেকে 10 দিনের ভিতরে রিপ্লেস হয়, ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এই টেস্ট বার দিয়ে যে টেস্ট পাই, এই টেস্টটাকে তোমরা মিলতি দিয়ে মনে রাখতে পারো। কিভাবে, প্রথমে একদম শুরুতে থাকে মিষ্টি, পরে থাকে লবণ, তারপরে অম্ল, তারপরে তিক্ততা, 4টা টেস্ট পাচ্ছ। মনে রাখবা একটা স্পেশাল টেস্ট, সেটা হচ্ছে ঝাল। সেই ঝালটা তুমি সামনেও পাবা, পিছনেও পাবা। আরেকটা স্পেশাল টেস্ট থাকে উমামি, এটা তোমাদের জন্য আপাতত লাগবে না। উমামি এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন বা মাংস খেলে এই টেস্টটা পাওয়া যায়। তো আশা করি তোমাকে টাং নিয়ে যতটুকু বলছি এতটুকু জানলে তোমাদের জন্য এমসিকিউ ডান হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আর এখান থেকে তো সিকিউ আসার কথা না। এরপর আরেকটা স্ট্রাকচার হলো ভাইয়া তিত। তিত মানে কি, দাঁত। দেখো আমি একটা দাঁতের ছবি আঁকাই রাখছি। দাঁতের একদম বাইরে যে স্ট্রাকচারটা থাকে এটাকে বলে এনামেল। এই এনামেলটা অনেক শক্ত হয়ে থাকে, তাই না? এই জন্য তো আমাদের দাঁতটা অনেক শক্ত, অনেক দিন বাঁচে। এনামেলের পরে যে সাদা উপাদানটা থাকে সেটার নাম হলো ভাইয়া ডেন্টিন। ডেন্টিনের পর একটা পাতলা উপাদান থাকে, ওটাকে বলে পাল্প। এই পাল্পের ভিতরে কিছু থাকে আর্টারি, আর্টারিটা পুষ্টি দেয়। তাহলে দাঁতকে পুষ্টি দেয় কে বলতো, পাল্প পুষ্টি দিতেছে। এখন দাঁত দুই রকম আছে, একটা হলো দুধের দাঁত, একটা হলো স্থায়ী দাঁত। দুধের দাঁতের সংখ্যা হলো ভাইয়া 20টা,
স্থায়ী দাঁতের সংখ্যা হলো ভাইয়া 32টা। মানুষের দাঁত দুইবার উঠতেছে, তাই না? এই জন্য এটাকে বলে ডাইফাইওডেন্ট। ডাইফাইওডেন্ট মানে দুইবার উঠে। এখন দাঁতগুলা যে গর্তের ভিতরে থাকে ওই গর্তগুলাকে বলা হয় অ্যালভিওলাস। কি বলে বলো তো? অ্যালভিওলাস বলা হয়ে থাকে। মানুষের দেহে এই দুই রকম দাঁত থাকে। দাঁতগুলোর নাম কি? ইনসিজর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। কর্তন দাঁত, ছেদন দাঁত, অগ্রপেশন দাঁত, পেশন দাঁত। আশা করি জিনিসগুলো তোমার মনে থাকবে। তাহলে আমরা কিন্তু দাঁত সম্পর্কে একটা ভালো আইডিয়া পেলাম। এখন এমসিকিউ এর জন্য যে জিনিসটার দরকার হয় সেটা হলো ভাইয়া দন্ত সংকেত অথবা, আচ্ছা দন্ত সংকেত। এখন এই দন্ত সংকেতটা কার হয় এটা মনে রাখবা, সে অর্ধ চোয়াল অথবা মাড়ির হয়। চোয়াল কিন্তু পুরাটা, আমরা কিন্তু অর্ধ চোয়ালের দন্ত সংকেত বের করি অথবা মাড়ির দন্ত সংকেত বের করি। ওকে, তো শিশুদের একরকম হবে, অ্যাডাল্টের একরকম হবে। কিভাবে মনে রাখতাম? ICPM 2102, 2102 অর্থাৎ ইনসিজর দুইটা, ক্যানেন একটা। শিশুদের কিন্তু প্রিমোলার দাঁত থাকে না, মোলার থাকে দুইটা। আর অ্যাডাল্টের কি? ICPM 2123, এটা দিয়ে মনে রাখবা। এখন এই যে M3, এই দাঁতটাকে বলা হয় আক্কেল দাঁত। এই জিনিসটা আলাদাভাবে মনে রাখতে পারো, আক্কেল দাঁত। ওকে, তাহলে আমরা এতটুকু জানলে তোমাদের কিন্তু তোমাদের জন্য দাঁত পড়াটাও হয়ে গেল। তো দেখো কত দ্রুত আমাদের রিভিশন হয়ে যাচ্ছে। এখন দাঁতের পরে অন্ননালী, অন্ননালীটা আমাদের লাগে না, একটু মনে রাখতে পারো অন্ননালী বা ইসোফিগাস। এটার লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার, স্টোমাকের লেন্থ 25 সেন্টিমিটার, আর এরপরে যে ডিউডেনাম থাকে এটার লেন্থ 25 সেন্টিমিটার। তাহলে 25 সেন্টিমিটার যদি আমি বলি তাহলে এখান থেকে তিনটা জিনিস চলে আসে, ইসোফিগাস, স্টোমাক এবং ডিউডেনাম। এই তিনটে কিন্তু 25 সেন্টিমিটার। আরেকটা থাকে 25 সেন্টিমিটার, সেটা হচ্ছে কি ইউরেটর। ইউরেটর, তাহলে এই চারটা কিন্তু ভাইয়া 25 সেন্টিমিটার, একটু মাথায় রাখতে পারো। এখন এটা হলো ভাই আমাদের স্টোমাক। স্টোমাকে দুইটা স্পিন্টর থাকে, যেটা কি করে থাকে? খাদ্যদ্রব্য যে ঢুকবে বের হবে এটাকে নিয়ন্ত্রণ করে। এটা কার্ডিয়াকের পাশে থাকে বা হার্টের পাশে থাকে উপরের দিকে, এই জন্য এটাকে বলে কার্ডিয়াক স্পিন্টর। এটা হচ্ছে অন্ত্রের পাশে থাকে, এই জন্য এটাকে বলে পাইলোরিক স্পিন্টর। এরপর স্টোমাকের এই জায়গাটা একটু উঁচু হয়, এই জায়গাটাকে বলে ভাইয়া ফান্ডাস। ফান্ডাস মানে গম্বুজ। এই জায়গায় কিছু গ্যাস থাকে, এটাকে বলে ফান্ডিং গ্যাস। এটাকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড জমা থাকে ওই জায়গাতে, খুবই বেশি ইম্পর্টেন্ট। বাকি যে অংশটা থাকে সেটাকে বলে ভাইয়া বডি। এই বডিতে ভাইয়া এই আবরণ, আবরণের 4টা লেয়ার থাকে। তোমাদের জন্য জাস্ট দরকার হচ্ছে 4টা লেয়ারের একটা লেয়ার, তার নাম হলো মাসকুলার লেয়ার। এখানে 3 ধরনের পেশি থাকে, যেটা হলো যান্ত্রিক পরিপাক করে। আর ওই যান্ত্রিক পরিপাক করলে খাদ্যগুলা কাইমে কনভার্ট হবে। তাহলে দেখো পাকস্থলীতে যান্ত্রিক পরিপাকও ঘটতেছে, তোমাকে শুরুতেই বলছিলাম কাইমে কনভার্ট হয়, এটা হচ্ছে এই মাসকুলার লেয়ারের কারণে হচ্ছে। আর তার সাথে সাথে কিছু হচ্ছে মানে হচ্ছে রসক্ষরিত হয়, যেটা কি করে থাকে? রাসায়নিক পরিপাক করতেছে। কার কার করতেছে? প্রোটিন আর হচ্ছে লিপিডের করতেছে। ওকে, তাহলে আমরা পাকস্থলী পড়ে ফেললাম। এখন আমাদের যে গ্রন্থিগুলো আছে তার ভিতরে লালা গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি এবং পিত্তরস, এই চারটার কতটুকু পরিমাণ খরিত হচ্ছে, পানি কতটুকু থাকে এবং পিএইচ কতটুকু থাকে, এমসিকিউ এর জন্য ভাইয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। তো দেখো এই জিনিসগুলোকে তোমাদের জন্য আমি এক জায়গায় সাজায় রাখছি যাতে তোমরা খুব সহজে রিভিশনটা দিতে পারো। দেখো লালা গ্রন্থি প্রতিদিন 1200 থেকে 1500 ml ক্ষরণ করে, যেখানে 5.5% থেকে 99.5% কি থাকে বলতো? পানি থাকে। এবং পিএইচ কত হয়? 6.2 থেকে 7.4। খুবই ইম্পর্টেন্ট ভাই, লালার পিএইচটা খুব বেশি ইম্পর্টেন্ট। গ্যাস্ট্রিক জুস, এটা প্রতিদিন প্রায় 2 লিটার করে ক্ষরণ হচ্ছে, 99.4% পানি থাকে, পিএইচটা 1.5 থেকে 3.5 ভিতরে থাকে। এরপরে দেখো ভাইয়া আন্ত্রিক জুস, এটা 1 থেকে 2 লিটার খরিত হয় এবং এখানে 98.1% কম, 98.5% পানি থাকে এবং 6.7 থেকে 7.5, 6.5 থেকে 7.5 পিএইচ হয়ে থাকে। আর পিত্তরসে 400 থেকে 800 ml খরিত হয়, যার হচ্ছে পানির পরিমাণ থাকে 97 থেকে 98% এবং পিএইচ থাকে ভাই 8 থেকে 8.6%। এই ইনফরমেশনগুলো মাথায় রাখো, তোমরা এই ইনফরমেশন রিলেটেড এমসিকিউ কিন্তু পাইতে পারো, খুব বেশি ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট এই 4টা মনে রাখা। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো জিনিসটা। এখন আমরা ভাইয়া প্রত্যেকটা গ্রন্থি পড়বো। আমরা পরিপাক নালী, পরিপাক তন্ত্রের পরিপাক নালীগুলা শিখলাম। এখন আসো পরিপাক গ্রন্থিতে আসি। পরিপাক গ্রন্থির প্রথম গ্রন্থিটার নামই হচ্ছে ভাইয়া লালা গ্রন্থি। লালা গ্রন্থি কয় জোড়া থাকে বলো তো? 3 জোড়া বা 6টা থাকে। কি কি থাকে? একটা স্যালাইভারি গ্ল্যান্ড, একটা সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, একটা হলো সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। ওকে, এই স্যালাইভারি গ্ল্যান্ডটা সেটা কোথায় থাকে বলো তো? এটাকে প্যারোটিড ডাক্টও বলা হয়ে থাকে। ওকে, এখন এই যে প্যারোটিড ডাক্টটা থাকে,
এখানে আসলে প্যারোটিড ডাক্ট হবে, হ্যাঁ প্যারোটিড গ্ল্যান্ড। এই জিনিসটা আমি একটু ভুল বলতেছিলাম, যে এখানে হবে হচ্ছে ভাইয়া প্যারোটিড গ্ল্যান্ড। ওকে, এই যে প্যারোটিড, হ্যাঁ প্যারোটিড গ্ল্যান্ড যেটা থাকে, প্যারোটিআইডি, প্যারোটিড গ্ল্যান্ডটা থাকে, এটা হলো ভাইয়া সবচেয়ে বড় গ্রন্থি। সেটা কি বলতো? সবচেয়ে বড় গ্রন্থি। তাহলে 3 জোড়া আছে, তার ভিতরে সবচেয়ে বড় কোনটা বলতো? প্যারোটিড ডাক্ট বলা হচ্ছে। এবং এই যে প্যারোটিড ডাক্ট, এটা কোথায় উন্মুক্ত হচ্ছে? সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইয়া, M2 আপার মোলার, আপার 2 নাম্বার মোলারটিতে উন্মুক্ত হয়ে থাকে। তাহলে ঊর্ধ্ব দ্বিতীয় মোলারটিতে এটা উন্মুক্ত হচ্ছে। এবং এই জায়গাটাতে যদি ভাইরাসে যে অ্যাটাক করে থাকে, তখন যে ডিজিজটা হয়, সেই ডিজিজটার নাম কি বলতো ভাইয়া? মাম্পস বলা হচ্ছে। খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, আশা করি ধরতে পারছো। এবং প্যারোটিড ডাক্টের যে হচ্ছে আকৃতি, সেটা হচ্ছে ডায়মন্ড শেপ হয়ে থাকে, এবং ডায়মন্ড আর হচ্ছে ভাইয়া এমওএনডি, আর হচ্ছে এটা ভাইয়া, এইটার অপর নাম হলো ডাক্ট অফ স্ট্যানসন বলা হচ্ছে। অত বেশি ইম্পর্টেন্ট না। সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল জ্ঞান, লিঙ্গুয়াল মানে জিহ্বা, ম্যান্ডিবল মানে ম্যান্ডিবলের ঠিক নিচে থাকবে। এবং এটা কোথায় উন্মুক্ত হচ্ছে? ফ্রানুলামে উন্মুক্ত হচ্ছে। ফ্রানুলামটা কি? আমাদের টাং বা জিহ্বার নিচে যে পর্দাটা থাকে, যেটা দিয়ে টাংটা মুখের সাথে লেগে আছে, তার দুই পাশে কিছু নালী থাকে, ওটাকে ফ্রানুলাম বলে। সেই জায়গায় গিয়ে উন্মুক্ত হচ্ছে। এখন আশা করি তোমরা ধরতে পারছো কতটুকু পানি, পিএইচ সবগুলো তো বলেই ফেলছি আগে। কাজের কথা যদি বলি, তো মনে রাখবা লালা ঘণ্টির কাজ হচ্ছে মুখের কথা, লালা ক্ষরণ করে স্বাদ নিয়ন্ত্রণ করা, সবকিছুকে নিয়ন্ত্রণ করছে। তারপরে আরেকটা জিনিস মনে রাখবা, যে স্যালাইভারি আলফা এমএলএস বা টায়ালিনের কথা বলেছিলাম, এই টায়ালিনকে অ্যাক্টিভ করার জন্য ক্লোরাইড আয়নকেও সিক্রেশন করে থাকে। খুব বেশি ইম্পর্টেন্ট। আর যখন তোমরা ভয় পাও, তখন গলা শুকায় যায়, এই কন্ডিশনটাকে জিরোস্টিমিয়া বলা হয়ে থাকে। জিরোস্টিমিয়া মানে মুখ শুকায় যাওয়া। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছো। আর এখানে একটা এনজাইম থাকে, এনজাইমের নাম হচ্ছে ভাইয়া লাইসোজাইম এনজাইম। এই লাইসোজাইম এনজাইমটা কি করে থাকে বলো তো? আমাদেরকে প্রোটেকশন দিতেছে খারাপি থেকে। ওকে, এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া, আমরা যখন লালা পড়ে ফেললাম বা লালা গ্রন্থি পড়ে ফেললাম, এখন আমাদের নেক্সট যে অঙ্গানটা পড়া লাগবে, সেটা হচ্ছে ভাইয়া লিভার। লিভার থেকে মনে করো যে এমসিকিউ সিকিউ তার জন্য বেশি ইম্পর্টেন্ট ভাইয়া। তো লিভারের ছবি একটা আঁকায় রাখছি, দেখো। প্রথম কোশ্চেনই হলো ভাইয়া, লিভারে কয়টা লোব থাকে? সবাই অ্যান্সার দাও 2টা, বাট অ্যাকচুয়ালি কয়টা হবে বলো তো? 4টা। ডান সাইডে একটা, বাম সাইডে একটা, পেছনের দিকে থাকে কর্ডেট এবং কোয়াড্রেট লোব। তাহলে লিভারের লোব কয়টা বলো তো? 4টা থাকে। লিভারে একটা আবরণ থাকে, এই আবরণের নাম হচ্ছে কি বলো তো? গ্লিসন ক্যাপসুল। খুব বেশি ইম্পর্টেন্ট। ব্রেনের আবরণের নাম কি? ম্যানেঞ্জেস। হার্টের আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। লাংসের আবরণের নাম কি? প্লুরা। কিডনির আবরণের নাম কি? ক্যাপসুল। আর হার্টের আবরণের, এই লিভারের আবরণের নাম কি বলতো? গ্লিসন ক্যাপসুল বলা হচ্ছে। তাহলে আবরণগুলা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এখন আসো ভাইয়া, এই যে লিভারের 2টা যে লোব আছে, ডান এবং বাম লোব, ওখান থেকে একটু মনে রাখবা, লিভারের এই ডান লোবের নিচে একটা থলি থাকে, এটার নাম হলো পিত্তথলি। তাহলে পিত্তথলি কোথায় পাচ্ছ? ডান লোবের নিচে পাচ্ছ। এখন ডান সাইড এবং বাম সাইড থেকে 2টা নালী বের হচ্ছে, এটাকে বলা হয় যকৃৎ নালী। এই 2টা যকৃৎ নালী দেখো এক জায়গায় মিলিত হয়েছে, ওটাকে বলা হবে অভিন্ন যকৃৎ নালী। এবং পিত্তথলি থেকে একটা নালী বের হবে, সেটার নাম হবে সিস্টিক ডাক্ট বা পিত্তনালী। এই পিত্তনালী এবং যকৃৎ নালী যখন মিলিত হচ্ছে, তখন তৈরি করবে অভিন্ন পিত্তনালী। খুব বেশি ইম্পর্টেন্ট। এরপরে এই জায়গাটাতে আসে আমাদের ভাই অগ্নাশয়। অগ্নাশয় যে নালী থাকে, ওটাকে বলে উইসাং নালী। এখন উইসাং নালী এবং অভিন্ন পিত্তনালী একত্রিত হয়ে দেখো একটা মোটা নালী তৈরি করছে, এটার নাম হলো অ্যাম্পুলা অফ ভ্যাটার। এবং অ্যাম্পুলা অফ ভ্যাটারটা কোথায় উন্মুক্ত হচ্ছে? ডিউডে নামে। কোথায় বলো তো? ডিউডে নামে উন্মুক্ত হয়ে থাকে, ডিউডে নামের সেকেন্ড পার্টে। তাহলে আমি তোমাদেরকে যতটুকু বললাম পুরোটাই কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে আরেকবার বলতেছি, লিভারের 2টা না 4টা লোব থাকে, আবরণের নাম গ্লিসন ক্যাপসুল। ডান লোবের নিচে থাকে পিত্তথলি। এখন 2টা লোব থেকে 2টা যকৃৎ নালী বের হচ্ছে, একত্রিত হয়ে অভিন্ন যকৃৎ নালী তৈরি করে। পিত্ত থেকে পিত্তনালী বের হয়, এরা একত্রিত হয়ে অভিন্ন পিত্তনালী তৈরি করে। কি অগ্নাশয় থেকে বা পেনক্রিয়াস থেকে আছে উইসাং নালী, একত্রিত হয়ে অ্যাম্পুলা অফ ভ্যাটার হয়ে ডিউডেনামের সেকেন্ড পার্টে উন্মুক্ত হয়। ওকে, আশা করি জিনিসটা ধরতে পারছো, অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন লিভারের কার্যকরী এককের নাম হলো হ্যাপাটোসাইট। লাংসের কার্যকরী এককের নাম হলো প্লুরা। ব্রেনের কার্যকরী এককের নাম হলো নিউরন। এই কার্যকরী এককগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এখন এই যে লোবিউল, এটা হচ্ছে ভাইয়া ক্ষুদ্রতম একটা একক, যেটা হচ্ছে লিভারে পাওয়া যায়, এবং এটার আকৃতি হচ্ছে ভাইয়া সরবুজ আকৃতির, এমনটা হয়। এখন লোবিউলের দেখো একদম সেন্টারে একটা নালী আছে, এটাকে বলে কেন্দ্রীয় শিরা। কি বলে বলো তো? কেন্দ্রীয় শিরা বলা হয়ে থাকে। ঠিক আছে, এখন দেখো যে এই সরবুজ আকৃতিতে অনেকগুলা সেল থাকে, লিভারের সেল। তাহলে আমরা কি বলবো বলো তো? এটাকে বলবো হ্যাপাটোসাইট। হ্যাঁ, হ্যাপাটোসাইটের কাজ কি? হ্যাপাটোসাইটের কাজ হচ্ছে পিত্তরস তৈরি করা। খুব ইম্পর্টেন্ট 3টা কোয়েশ্চেন আছে। পিত্তরস তৈরি করে হ্যাপাটোসাইট, পিত্তরস জমা থাকে পিত্তথলিতে, পিত্তরস কাজ করে ডিউডেনামে। এই জিনিসটা মাথায় রাখবা। এখন
দেখো হ্যাপাটোসাইটের মাঝখানে কিছু স্পেস আছে, স্পেসগুলোকে আমরা সাইনাস বলি, দেখতে এরকম হয়ে থাকে, এজন্য এটাকে সাইনোসয়েড বলা হচ্ছে। এই সাইনোসয়েডে কিছু সেল থাকে, এটাকে বলা হয় কুপফার সেল। এই কুপফার সেলের কাজ হচ্ছে ভাইয়া ফ্যাগোসাইটোসিস করা, ফ্যাগোসাইটোসিস করা। তাহলে লিভারের লিভারের ম্যাক্রোফেজ হচ্ছে কুপফার সেল। ব্রেনের ম্যাক্রোফেজের নাম কি বলো তো? ম্যাক্রোগ্লিয়াল সেল। লিভারের ম্যাক্রোফেজের নাম গেল, তারপরে লাংসের ম্যাক্রোফেজের নাম অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এরপরে আসো বোন, এটার নাম হচ্ছে অস্টিওক্লাস্ট। কিডনিতে আসো মেসেঞ্জিয়াল সেল। তাহলে ত্বকে আসো মানে হচ্ছে হিস্টিওসাইট বলা হচ্ছে। তাহলে এই যে আমি ম্যাক্রোফেজগুলো বলতেছি, সেই জিনিসগুলোও কিন্তু তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে সমজাতীয় জিনিসগুলোকে এক জায়গায় নিয়ে পড়তে হবে। তো চলো, লিভার নিয়ে এতটুকু পড়লাম। এখন লিভারের যে জিনিসটা পড়বো, এটাকে স্টার দিয়ে রাখো, এটা সিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ভাইয়া, যতগুলো পারো স্টার দিয়ে রাখো যে কি কি পড়বো, লিভারের কাজ। ওকে, লিভারের দুই রকম কাজ আছে, লিভার সঞ্চয় করে রাখে, লিভার বিপাকীয় ভূমিকা রাখে। এই দুইটা জিনিস সিকিউ এর জন্য তোমার লাগবে। এর আগে একটু জিনিস জেনে রাখো যে লিভারে প্রায় প্রতিদিন 500 দহনের বিক্রিয়া ঘটে। ওকে, আর লিভার হলো আমাদের ওজনের 3 থেকে 5%। তোমরা জানো ব্রেইন হলো আমাদের ওজনের 2%, ব্লাড হলো 5 থেকে 7%, আর ও হচ্ছে লিভার কত পার্সেন্ট? 3 থেকে 5%। ঠিক আছে, এখন এই যে সঞ্চয় এবং বিপাকীয় ভূমিকা, এই জিনিসটাকে একটু ভালো মতো শিখি। দেখো, প্রথমে শিখবো হলো লিভারের সঞ্চয় ভূমিকা। লিভার কি কি জিনিস সঞ্চয় করে রাখে, একটা ছন্দ দিয়ে জাস্ট মনে রাখবা। কি দিয়ে? যে লিপি গেল খনির ভেতরে, লতে ভায়া লিপিড, পতে ভায়া পিত্তরস, গতে গ্লাইকোজেন, খতে খনিজ লবণ, ভতে ভিটামিন, আর রতে হলো ভাইয়া রক্ত। তাহলে এই 6টা জিনিস কি করে থাকে? লিভার সঞ্চয় করে রাখে। দেখো, একটা ছন্দ দিয়ে তোমার একটা সিকিউ এর গ নাম্বার হয়ে গেল। এখন ভাইয়া লিপিড সঞ্চয় করে রাখে কিভাবে? তোমরা জানো যে আমরা যখন গ্লুকোজ খাই, বেশি বেশি গ্লুকোজ খেলে কি হয়? বেশি বেশি গ্লুকোজ খাইলে প্রথমে গ্লাইকোজেন হয়, এরপরে লিপিডে কনভার্ট হয়, এবং এইভাবে সে লিপিডটাকে সঞ্চয় করে রাখতেছে। এরপরে আসো, ওই যে হ্যাপাটোসাইট থেকে তৈরি হয়, তৈরি হওয়ার পরে পিত্তথলিতে গিয়ে পিত্তরসটা জমা থাকে। গ্লাইকোজেন কি? লিভারে প্রথমত কি হচ্ছে, গ্লুকোজটা আপটেক করতেছে। গ্লুকোজটা যখন আপটেক করে, আমরা একটু পরে দেখব, গ্লুকোজটা গ্লাইকোজেনে কনভার্ট হয় ইনসুলিনের উপস্থিতিতে। কার উপস্থিতিতে বলো তো? ইনসুলিনের উপস্থিতি। এইভাবে গ্লাইকোজেনটাও জমা থাকতেছে। এরপরে খনিজ লবণ জমা থাকে, মেইনলি মনে রাখবা আয়রন জমা থাকে। আয়রন কি হিসেবে জমা থাকে? খুব বেশি ইম্পর্টেন্ট ভাইয়া, আয়রন 3+ হিসেবে জমা থাকে। এটার নাম কি বলো তো? এটার নাম হলো ভাইয়া ফেরিটিন। তাহলে আয়রন ফেরিটিন হিসেবে জমা থাকে, আর ট্রান্সফেরিন হিসেবে পরিবাহিত হয়, এটা মাথায় রাখবা। এরপরে ভিটামিন জমা থাকে, এখানে ফ্যাট সলিবল ভিটামিনও জমা থাকে, ওয়াটার সলিবল ভিটামিনও জমা থাকে। দুই রকম ভিটামিনই এখানে জমা থাকবে, খুব বেশি ইম্পর্টেন্ট। আর রক্ত খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, মনে রাখতে হবে এখানে 1500 ml রক্ত জমা থাকে। কতটুকু বলো তো? 1500 ml রক্ত জমা থাকে। আরেকটা অর্গান আছে না, স্প্লিন, স্প্লিনে কতটুকু জমা থাকে? 300 ml রক্ত জমা থাকে। তাহলে কিন্তু এই জিনিসগুলো আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। আর জানো, আমাদের যে কিডনি আছে, এই কিডনিতে প্রতি মিনিটে কতটুকু ব্লাড ফ্লো হচ্ছে? 1200 ml। তাহলে এই 3টা ইনফরমেশন কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে কিডনি, আমরা হচ্ছে লিভার পড়তেছি, আমাদের সঞ্চয় ভূমিকা হয়ে গেছে। এখন আসো ভাইয়া বিপাকীয় ভূমিকা। বিপাকীয় ভূমিকায় প্রত্যেকটা বিপাক হবে, প্রোটিন বিভাগ হবে, কার্বোহাইড্রেট বিভাগ হবে, লিপিড বিপাক হবে, রক্তের হবে, পিত্তরসের হবে, হরমোনের হবে, সব কিছুর হবে। তাহলে আমরা কিন্তু কয়েকটা সিকোয়েন্সিয়ালি যেগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো জাস্ট তোমাদেরকে বলবো, বাকিগুলো একটু দেখে নিও, তাহলেই হবে। এখন দেখো, প্রথমে আমরা আসবো হলো শর্করার বিপাকে। বিপাকীয় ভূমিকায় শর্করার বিপাক। এখন এই একটা ছবি দিয়ে শর্করার সব বিপাক তোমরা পড়ে ফেলতে পারো। দেখো কিভাবে, তুমি যখন খাবার খাও তখন তোমার রক্তে কিন্তু গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়। এখন রক্তে গ্লুকোজ বেড়ে গেলে আমাদের সমস্যা, এখন গ্লুকোজটাকে কি করতে হবে? সেলের ভিতরে ঢুকাইতে হবে। তাহলে গ্লুকোজটাকে সেলের ভিতরে নিয়ে যাব। এই যে রক্তে থেকে গ্লুকোজটাকে সেলে নিয়ে যায় কোন হরমোনের উপস্থিতিতে? ইনসুলিনের উপস্থিতিতে। তাহলে ইনসুলিন কি করলো? ব্লাডে গ্লুকোজ কমাই দিল, সেলে গ্লুকোজ বাড়াই দিল। তাহলে তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় রক্তে গ্লুকোজ কমায় কে? ইনসুলিন। সেলে গ্লুকোজ বাড়াই কে? তাহলেও কিন্তু ভাইয়া ইনসুলিন হবে। এখন উল্টা যদি এরপরে কি হবে দেখো, এই গ্লুকোজটা গ্লাইকোজেনে কনভার্ট হবে। গ্লুকোজটা কিসে কনভার্ট হবে? সেলের ভিতরে গ্লাইকোজেনে। পরবর্তীতে কি হবে? যদি তুমি না খাও, ফাস্টিং করো, রোজা রাখো, তাহলে গ্লাইকোজেন আবার গ্লুকোজে ভেঙে সেলের ভিতরে প্রবেশ করবে। এই সেলের থেকে যে রক্তে আসলো, এটা কে করতেছে? এটা গ্লুকাগন করতেছে। তাহলে গ্লুকাগন রক্তে গ্লুকোজ বাড়াইলো, সেলে গ্লুকোজ কমাইলো।
তাহলে আপাতত আমরা ইনসুলিন আর গ্লুকাগনের ভূমিকা তো বুঝতে পারলাম। এখন দেখো, গ্লুকোজ যখন গ্লাইকোজেনে কনভার্ট হয় তখন এটাকে বলে গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস, জেনেসিস মানে তৈরি করা, কি তৈরি করতেছি? গ্লাইকোজেন। আবার যখন গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজে কনভার্ট হচ্ছে তখন তাকে বলতেছি গ্লাইকোজেনোলাইসিস, মানে গ্লাইকোজেনটাকে ভেঙে ফেলতেছি করে গ্লুকোজে কনভার্ট করতেছি। বুঝতে পারছো? এরপরে দেখো, তুমি যে গ্লুকোজটা খাইলা, সে গ্লুকোজ অনেক বেশি খাইছো, তাহলে গ্লাইকোজেন হয়ে গেছে, এরপরে কিসে কনভার্ট হবে? চর্বিতে কনভার্ট হবে। তাহলে দেখো তো, চর্বি মানে লিপিড, তাহলে লিপিড তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলে লাইপোজেনেসিস। ওকে, এখন এই লিপিডটা কিন্তু অনেক খারাপ, এ কি করবে? হার্ট অ্যাটাক, এমআই বা স্ট্রোকের কারণ হবে। এবং এটা কাদের বেশি হয় বলো তো? ছেলেদের বেশি হয়। কেন বেশি হয় বলো তো? ছেলেদের টেস্টোস্টেরন থাকে, টেস্টোস্টেরন। ওকে, টেস্টোস্টেরন থাকে, এটার জন্য বেশি হয়ে থাকে। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে তুমি যদি গ্লাইকোজেন থেকে গ্লুকোজ না করে অন্য কোনো সোর্স থেকে করো, যেমন লিপিড থেকে করতে পারো, অ্যামাইনো অ্যাসিড থেকে করতে পারো, তাহলে নতুন কিছু থেকে করতেছে, এই জন্য বলবা গ্লুকোনিওজেনেসিস। নিও মানে নতুন সোর্স থেকে এটা তৈরি করা হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই যদি তোমরা বুঝে থাকো, তাহলে গ্লাইকোজেনোলাইসিস, লাইপোজেনেসিস এবং গ্লুকোনিওজেনেসিস, এই চারটা হেড টপিক দিয়ে তো তুমি ভাইয়া এখন লিখে দিতে পারবা না? তাহলেই কিন্তু তোমার শর্করা বিপাক হয়ে গেছে। দেখছো, হয়ে গেল কত সহজ। এরপরে আসো ভাইয়া প্রোটিনের বিপাক। দেখো, যে প্রোটিনকে ভাঙলে আমরা কি পাই বলো তো? অ্যামাইনো অ্যাসিড পাই। একটা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার কেমন জানো? কার্বনের 4টা হাত থাকে, একটা হাতে কার্বক্সিল মূলক থাকবে, একটা হাতে থাকবে অ্যামিনো মূলক, একটা হাতে থাকবে সাইড চেন, আরেকটা হাতে থাকবে হাইড্রোজেন মূলক। এটা হচ্ছে ভাইয়া প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার। এখন এই অ্যামাইনো অ্যাসিড থেকে যদি তুমি অ্যামিনো মূলক বাদ দাও, যতটুকু বাকি থাকে সেটাকে বলা হয়ে থাকে কিটো অ্যাসিড। কি বলে বলো তো? কিটো অ্যাসিড। এই কিটো অ্যাসিড থেকে কার্বন স্কেলিটন অর্থাৎ অন্য স্ট্রাকচারগুলো তৈরি হবে। আর যেটা বাকি আছে সেটার নাম কি? অ্যামিনোমূলক। এই অ্যামিনোমূলকটা আমাদের বডির জন্য খারাপ। সে হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াতে কনভার্ট হয়। এই অ্যামোনিয়াটা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে লিভারের ভিতরে ঢুকে একটা চক্রে চলে যায়, সেই চক্রের নাম হচ্ছে ভাইয়া অর্নিথিন সাইকেল। এবং সেখানে কি তৈরি করে বলতো? ইউরিয়া তৈরি করে। তাহলে ইউরিয়া কোথায় তৈরি হয়? লিভারে। কোন চক্রে? অর্নিথিন সাইকেলে। এরপরে সেটা কিডনিতে যায়, কিডনিতে গিয়ে ইউরিনে কনভার্ট হয়। তাহলে ইউরিন কোথায় তৈরি হচ্ছে? কিডনিতে তৈরি হচ্ছে। ইউরিয়া কোথায় তৈরি হচ্ছে? লিভারে তৈরি হচ্ছে। কোন চক্রে? অর্নিথিন সাইকেলে। কোথা থেকে? অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন থেকে। আশা করি জিনিসটা ধরতে পারছো। তাহলে প্রোটিনের বিভাগ করা হলে আমরা দুইটা জিনিস পাচ্ছি, কিটো অ্যাসিড এবং অ্যামিনোমূলক। এইটা দিয়ে তোমরা মনে রাখবা। তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট অনেক, বোথ ফর এমসিকিউ এবং সিকিউ। এরপর দেখো ভাইয়া, হিমোগ্লোবিনের ভাঙন। লিপিডের ভাঙন খুব বেশি ইম্পর্টেন্ট না, হিমোগ্লোবিনের ভাঙনে আসো। দেখো, আরবিসির লাইফ স্প্যান হচ্ছে 120 দিন। তাহলে 120 দিন পরে কি হবে বলো তো? আরবিসি ভেঙে যাবে। আরবিসিকে ভাঙলে হিমোগ্লোবিন পাবো। হিমোগ্লোবিনের দুইটা পার্ট আছে ভাইয়া, একটা আছে হিম আর একটা হলো গ্লোবিন। ওকে, এখন দেখো তো গ্লোবিনটা কি? অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিডকে ভাঙলে কি হবে সেটা আমরা অলরেডি পড়ে ফেললাম। তাহলে এখন আমরা কি পড়বো? খালি আমরা এই হিমকে ভাঙলে কি পাবো সেই জিনিসটা পড়ে ফেলবো, তাহলে পড়া শেষ। দেখো, হিমকে ভাঙলে আমরা পাই হলো আয়রন এবং পরফাইরিন। এখন আয়রন ভাইয়া দুইটা ফর্মে থাকে, আয়রন 2+, আয়রন 3+। তোমাদেরকে একটু আগে বললাম আয়রন 3+ হিসেবে লিভার এবং স্কেলিটাল মাসলে ফেরিটিন রূপে জমা থাকে। আর আয়রন 2+ এটা কি করে থাকে? ট্রান্সফেরিন রূপে পরিবাহিত হয়, ট্রান্সফেরিন রূপে পরিবাহিত হয়ে থাকে। ওকে, এখন পরফাইরিনটা ভেঙে কিতে কনভার্ট হয়? বিলিভার্ডিন। বিলিভার্ডিনটা ভেঙে কিসে কনভার্ট হয়? বিলিরুবিন। এই বিলিভার্ডিনের বর্ণ হচ্ছে ভাইয়া সবুজ, বিলিরুবিনের বর্ণ হচ্ছে ভাইয়া হলুদ। এই বিলিরুবিনের বর্ণ হলুদ বলেই মূত্রের বর্ণ কি হয়? হলুদ। ওকে, তাহলে মূত্রের বর্ণের জন্য দায়ী কি ভাইয়া বলো তো? বিলিরুবিন। আরেকটা জিনিস মনে রাখবা, বিলিরুবিন যদি বেশি হয়ে যায় এই কন্ডিশনটাকে বলে জন্ডিস। কি বলে বলো তো? জন্ডিস। তাহলে জন্ডিস হলে বিলিরুবিন বেড়ে যায়, এজন্য বডির কালার কেমন হয়? ইয়েলো হয়ে যায়। এরপরে আমরা কিন্তু লিভার নিয়ে মোটামুটি পড়ে ফেলছি। লিভার নিয়ে বাকি যতটুকু বাকি আছে একটু বইটা খুলে দেখো, ইনশাল্লাহ পারবা। এতটুকু যদি পারো, এমসিকিউ সিকিউ নিয়ে আর কোনো সমস্যা হবে না। আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ হচ্ছে লিভারটা ডিটক্সিফিকেশন করতেছে, অর্থাৎ তোমার বডিতে যে বিষগুলো থাকে সেগুলোকে বের করে দেয়। আরেকটা হচ্ছে হরমোনের বিভাগ। হরমোনের বিভাগ সবচেয়ে বেশি হয় হচ্ছে অটো দিয়ে, মনে রাখবা। অতে হচ্ছে অ্যালডোস্টেরন, টতে হলো টেস্টোস্টেরন। এই দুইটা হরমোন সবচেয়ে বেশি বিভাগ করে। এখন হচ্ছে ভাইয়া অগ্নাশয়। অগ্নাশয়ের ইংলিশ নাম হচ্ছে ভাইয়া পেনক্রিয়াস। কি বলতো? পেনক্রিয়াস। এই পেনক্রিয়াসটা দেখতে এমন হয়ে থাকে। ওকে, একটু গোলাপি টাইপের হবে এই বর্ণটা। এখন দেখো, পেনক্রিয়াসের সেন্টারে এই যে নালীটা আছে এটার নাম তো উইসাং নালী। এখন উইসাং নালীর সাথে যে
জিনিসগুলো যুক্ত আছে নালীর মাধ্যমে সেগুলো হলো লোবিউল। সেগুলা কি বলতো? লোবিউল। কিসের মাধ্যমে যুক্ত আছে? নালীর মাধ্যমে। তাহলে যেটা নালীর মাধ্যমে যুক্ত থাকবে সনাল গ্রন্থি বলা হবে। সে কি করবে? বহিঃকরা গ্রন্থি হিসেবে এনজাইম ক্ষরণ করবে। আর এনজাইম ক্ষরণ করে কি করবে বলতো? পরিপাক করবে। আমরা তো পরিপাক পড়েই ফেলছি, তাহলে তুমি এই জিনিসগুলো সব জানো। অগ্নাশয় থেকে দুই ধরনের এনজাইম ক্ষরিত হয়, একটা আন্ত্রিক, একটা শাখা সেন্টারিক আছে, এবং সেটা গিয়ে পরবর্তীতে পরিপাক করতেছে। শেষ হয়ে গেল। এখন আসো ভাইয়া, কিছু দ্বীপের মতো কিছু সেল থাকে, এটাকে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স বলে। দেখো তো আশেপাশে কোনো নালী নাই, তাহলে এটা অনাল গ্রন্থি। তাহলে অনাল গ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হবে, তাহলে এটা অন্তঃক্ষরা গ্রন্থিও বলা হয়। তাহলে একই সাথে এটা বহিঃক্ষরাও, এটা অন্তঃক্ষরাও। এই জন্য মনে রাখবা পেনক্রিয়াসটা হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। তাহলে তোমাকে যদি কোশ্চেন করা হয় মিশ্র গ্রন্থি আর কি কি আছে, মনে রাখো যে মিশ্র গ্রন্থি যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তাহলে মনে রাখবা লিভার, পেনক্রিয়াস, তারপরে ছেলেদের টেস্টিস, আর মেয়েদের কি? ওভারি। এই যে চারটা তোমাদেরকে বললাম, এই চারটাই হচ্ছে ভাইয়া মিক্স গ্ল্যান্ড। ওকে, এই চারটাই হচ্ছে ভাইয়া মিক্স গ্ল্যান্ড। এই জিনিসটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? এরপরে দেখো ভাইয়া, যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই আইলেটস অফ ল্যাঙ্গারেন্সে 4 ধরনের সেল থাকে, আলফা, বিটা, গামা, ডেল্টা। এর ভিতরে মনে রাখবা বেটি মানুষ পরিবারের অনেক ইম্পর্টেন্ট না, ইনসুলিন অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে বেটি মানুষ ইনসুলিন সিক্রেট করবে, এবং আলফা সেল গ্লুকাগন সিক্রেট করবে। গামা সেল, আচ্ছা ডেল্টা সেলটা কি সিক্রেট করে? আমি এসডি দিয়ে মনে রাখতাম, কি দিয়ে? এসডি। তো ডিতে ডেল্টা সেল, এটা সোমাটোস্ট্যাটিন ক্ষরণ করে। তাহলে গামা সেল কি করবে? পিপি ক্ষরণ করবে। কোনটার কাজ কি তুমি জানো? গ্লুকাগন ব্লাডে গ্লুকোজ লেভেল বাড়ায়, ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াচ্ছে, বিজি। আর ইনসুলিন কি করতেছে? ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কমাই দিতেছে। পেনক্রিয়াটিক পলিপেপটাইডের কাজ হচ্ছে ভাইয়া ক্ষুধা নিয়ন্ত্রণ করা। কি নিয়ন্ত্রণ করা বলো তো? ক্ষুধা নিয়ন্ত্রণ করা। আর সোমাটোস্ট্যাটিনের কাজ হচ্ছে ভাইয়া আমাদের যে গ্রোথ হরমোন আছে, এই গ্রোথ হরমোনের কাজটাকে বাধা দেওয়া, অর্থাৎ গ্রোথটাকে বন্ধ করে দেয়। তাহলে এটা যদি বাচ্চা বয়সে কাজ করে তাহলে সে বামন হবে, আর এটা যদি কাজ না করে তাহলে মানুষটা অনেক বেশি লম্বা হবে। তাহলে এই সোমাটোস্ট্যাটিনেরও অনেক বেশি ইম্পর্টেন্ট কাজ আছে। ওকে, তাহলে আশা করি তোমাদেরকে অগ্নাশয় নিয়ে যথেষ্ট বলে ফেলছি। এইটুকু যদি তোমরা মনে রাখতে পারো, ইনশাল্লাহ অগ্নাশয়ের আর কোনো কিছু বাদ থাকে না এমসিকিউ এর জন্য এবং সিকিউ এর জন্য। রাসায়নিক পরীক্ষা তো আগেই পড়ে ফেলছি, এখন আমরা এটাও পড়ে ফেললাম। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবা ভাইয়া, সেটা হচ্ছে এই 4টা সেলের ভিতরে সবচেয়ে বেশি থাকে হলো বিটা সেল। আর তোমরা জানো যে ইনসুলিনের অভাব হলে একটা ডিজিজ হয়, সেই ডিজিজের নাম কি বলো তো? ডায়াবেটিক্স। ডায়াবেটিক্স, ডায়াবেটিক্সের বাংলা নাম জানো? বহুমূত্র। তাহলে এই জিনিসগুলো তোমরা একটু মাথায় রাখবা। এখন ইনসুলিনের অভাব হলে যে ডায়াবেটিক্স হয় সেটাকে বলে ডায়াবেটিক মেলাইটাস। তাহলে আরেকটা ডায়াবেটিক্স আছে, সেটা হচ্ছে ভাইয়া ডায়াবেটিক্স ইনসিপিটাস। কি আছে বলো তো? ডায়াবেটিক্স ইনসিপিটাস। এই ডায়াবেটিস ইনসিপিডাস এটা কখন হয় বলো তো? এডিএস এর অভাব হলে হয়। কখন হয়? এডিএস। এডিএস কি? অ্যান্টি ডায়াবেটিক হরমোন। এটা আরেকটা চ্যাপ্টারে পড়াবো। ওকে, সমন্বয়ে আছে এটা। তো এখন দেখো আমরা কিন্তু অগ্নাশয় পড়ে ফেললাম। এখন আসো ভাইয়া গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থির ক্ষরণ, পিএইচ কতটুকু পানি থাকে তো পড়ে ফেলছো। গ্যাস্ট্রিক গ্রন্থির সেলগুলা পড়ো, মজা দিয়ে মনে রাখবা। এম এ হলো ভাইয়া মিউকাস সেল। এটা কি করে? মিউকাস সিক্রেট করে, পিচ্ছিল করে। ওতে ভাইয়া অক্সান্টিক সেল বা প্যারাইটাল সেল, দুটা জিনিস ক্ষরণ করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর ইন্ট্রিনসিক ফ্যাক্টর। হাইড্রোক্লোরিক অ্যাসিড অম্লীয় পরিবেশ তৈরি করে, আর ইন্ট্রিনসিক ফ্যাক্টর ভিটামিন বি 12 এর শোষণ করে থাকে। তোমরা জানো ভিটামিন বি 12 এর অপর নাম হচ্ছে সায়ানোকোবালামিন। কি বলে বলো তো? সায়ানোকোবালামিন। এই সায়ানোকোবালামিন এবং ভিটামিন বি 9, কি বলো তো? ভিটামিন বি 9, এই দুটো একত্রে ব্লাড তৈরি করে থাকে। কি তৈরি করে? ব্লাড তৈরিতে হেল্প করে থাকে। এই জন্য এই দুটো ভিটামিনকে বলা হয় হিমোপোয়েটিক ভিটামিন। আশা করি ধরতে পারছো। এরপরে যেতে ভাইয়া জাইমোজেনিক সেল, এর অপর নাম হলো চিপ। জামাই সে সব এনজাইম ক্ষরণ করবে, এবং এই এনজাইমগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকবে। যেমন পোরেনিন ক্ষরণ করে থাকে, বা হচ্ছে পেপসিনোজেন। কোনো শব্দের শুরুতে যদি প্রো এবং লাস্টে যদি ওজেন থাকে তাহলে নিষ্ক্রিয় বলা হয়। তাহলে পোরেনিন এবং পেপসিনোজেন নিষ্ক্রিয় অবস্থায় তারা ক্ষরণ করতেছে। আর হচ্ছে ভাই এ দিয়ে মনে রাখবা আর্জেন্টাফিন সেল। আর্জেন্টাফিন সেল সেরিটোনিন ক্ষরণ করে থাকে। সেরিটোনিন মানেই হলো সতে সেরিটোনিন, সতে সংকোচন প্রসারণ। এই জিনিসটাকে আমরা বলি হলো ভাইয়া প্যারিস্টালসিস। এই প্যারিস্টালসিস করতেছে, তাহলে সংকোচন প্রসারণ এই সেরিটোনিনের মাধ্যমে হচ্ছে। আশা করি তোমরা ধরতে পারছো। এরপরে ভাইয়া পাকস্থলী নিয়ে মোটামুটি যদি তোমরা এতটুকু পারো, বোর্ড পরীক্ষার এমসিকিউ তোমাদের কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ। ওকে, এখন আসো ভাইয়া যে এরপরে আমরা আন্তরিক গ্রন্থিতে আনছি, কতটুকু ক্ষরণ হয়, পিএইচ কত, সব তো আগে বলে ফেলছি। এখন কি কি সেল আছে জাস্ট এটা মনে রাখো। যে ব্রুনাইয়ের ব্রাশ ফায়ারে আলির পান গেল। তো ব্রুনাইয়ের ভাইয়া ব্রুনাস গ্রন্থি, ব্রাশ ফায়ার গ্রন্থি, আলিতে ভাইয়া আর্জেন্টাফিন, লতে হলো লিভার কোন, পতে ভাইয়া প্যানেট, কতে হলো গবলেট।
তাহলে এই সেলগুলো থাকে, যদি তোমাকে জিজ্ঞেস করে এমসিকিউতে আসে তাহলে তুমি কিন্তু এগুলো অ্যান্সার দিবা যে কোনটা থাকে কোনটা থাকে না, তাহলে সেক্ষেত্রে এইগুলো হবে অ্যান্সার। ওকে, এখন আসো ভাইয়া পিত্তরস। তাহলে পিত্তরসের একটা ইম্পর্টেন্ট স্পেশালিস্ট হচ্ছে ভাইয়া, পিত্তরসে কোনো এনজাইম থাকে না। পিত্তরসে যেহেতু এনজাইম থাকে না, তাই পিত্তরস দিয়ে কখনো পরিপাক হবে না। তাহলে পিত্তরসে ভাইয়া এনজাইম না থাকলে পিত্তরসের কাজ কি বলতো? পিত্তরসের কাজ হচ্ছে ভাইয়া, পিত্তরসে লবণ থাকে। কি কি লবণ থাকে? সোডিয়াম এবং পটাশিয়ামের গ্লাইকোকোলেট এবং টরোকোলেট। এই যে সোডিয়াম পটাশিয়ামের গ্লাইকোকোলেট এবং টরোকোলেট থাকে, এরা কি করে? ইমালসিফিকেশন করে। তাহলে হোয়াট ইজ ইমালসিফিকেশন? ইমালসিফিকেশনটা কি? বড় বড় চর্বিদানাকে ছোট ছোট চর্বিদানাতে কনভার্ট করে থাকে। কিভাবে করতেছে? সারফেস টেনশনটাকে কমায় দেয়, সারফেস টেনশনটাকে কমায় দেয়। তোমরা জানো বাচ্চার লাংস থেকে 24 সপ্তাহে সারফেস টেনশন ক্ষরণ হয়ে থাকে, সারফেক্টেন্ট ক্ষরিত হয়ে থাকে, যেটা সারফেস টেনশন কমায় দেয় বলে অ্যালভিওলাইগুলো ফুলে ওঠে। এই জিনিসটাও একটু মাথায় রাখবা। তাহলে এটাই হচ্ছে ভাইয়া পিত্তরসের কাজ। ওকে, আশা করি জিনিসটা ধরতে পারছো। এরপরে আমরা একদম লাস্টের দিকে চলে আসছি। এখন দেখো ভাইয়া শোষণ বা অ্যাবজর্পশন। শোষণ বা অ্যাবজর্পশন জিনিসটা কি? যে যখন তুমি যে খাদ্য কণাগুলা ক্ষুদ্রতম এককে কনভার্ট করলা, সেটা এখন রক্ত থেকে, মানে আমাদের যে নালী ছিল, এই নালী থেকে কোথায় থেকে কোথায় যাবে? দেখো আমাদের যে নালী ছিল, এই নালী থেকে রক্তে চলে যাচ্ছে, এই জিনিসটাকে আমরা বলতেছি ভাইয়া শোষণ। কোথায় যাচ্ছে? নালী থেকে রক্তে যাচ্ছে, এটাকে বলে শোষণ। কিডনিতে কি হয় বলো তো? কিডনিতে হয় ভাইয়া পুনঃশোষণ, ইংলিশ কি? রিঅ্যাবজর্পশন। তাহলে কিডনিতে হয় রিঅ্যাবজর্পশন, আর এখানে হচ্ছে ভাইয়া অ্যাবজর্পশন। এই জিনিসটা মাথায় রাখবা। এখন অ্যাবজর্পশনটা কোথায় হচ্ছে? খুব বেশি ইম্পর্টেন্ট ভাইয়া, মনে রাখবা অ্যাবজর্পশনটা ক্ষুদ্রান্তে বেশি হয়। ক্ষুদ্রান্তে কেন হয়? কারণ ক্ষুদ্রান্তে অনেকগুলো আঙুলের মতো প্রক্ষেপ থাকে। কি থাকে? আঙুলের মতো প্রক্ষেপ। এটাকে কি বলে বলো তো? ভিলাই বলে। এই ভিলাইয়ের ভিতরে আরো ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো প্রক্ষেপ থাকে, ওইটাকে বলা হয় মাইক্রোভিলাই বা ব্রাশ বর্ডার। এটার কাজ হচ্ছে শোষণতল বৃদ্ধি করা। কি করা বলো তো? শোষণতল বৃদ্ধি করা, শোষণতল বৃদ্ধি করা। যখন শোষণতল বৃদ্ধি হবে তখন বেশি বেশি করে শোষিত হবে। তাহলে ক্ষুদ্রান্তে আমাদের শোষণটা সংঘটিত হচ্ছে। আশা করি ধরতে পারছো। এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখন দেখো কোথায় কি শোষণ হয়, সব জিনিসটাকে তোমাদের জন্য সুন্দর মতো গুছাই নিয়েছি, সেটা একটু পড়ো, তোমাদের পুরা শোষণ হয়ে যাবে। তো শোষণ দুই ভাবে হইতে পারে, একটা হলো সক্রিয় আর একটা হলো নিষ্ক্রিয়। শক্তি লাগলে সক্রিয়, না লাগলে নিষ্ক্রিয়। কি কি শোষণ হয়? শর্করা, প্রোটিন, কালিপিড, ভিটামিন, খনিজ লবণ, পানি। এবং কোন হরমোন কাজ করে, কোথায় শোষিত হয়, তোমাদের সব এমসিকিউ কিন্তু এখানে চলে আসছে। দেখো যে শর্করা, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। গ্লুকোজের শোষণটা হয় সক্রিয়, ফ্রুক্টোজের শোষণটা হয় নিষ্ক্রিয় ওয়েতে। কোন হরমোন কাজ করবে? গ্লুকাগন, ইনসুলিন, গ্লুকোকর্টিকয়েড হরমোনগুলো কাজ করবে। কোথায় শোষিত হবে? মনে রাখবা যেতে জেজুনাম। এরপরে আসো ভাই প্রোটিন। প্রোটিন দুই রকম আছে, এল এবং ডি, ডান দিকে ঘুরে বাম দিকে ঘুরে। এলটা সক্রিয় ওয়েতে শোষণ হয় আর ডিটা হলো নিষ্ক্রিয় ওয়েতে শোষণ হবে। কোন হরমোনের উপস্থিতি হবে? থাইরক্সিন হরমোন। এবং কোথায় হবে বেশি? ডিজে, ডিউডেনাম এবং জিজোনামে হবে। এরপরে আসো ভাইয়া লিপিড। লিপিড পুরাটাই নিষ্ক্রিয় হইতে শোষণ হয়। কোন হরমোনের উপস্থিতিতে? থাইরক্সিন হরমোনের উপস্থিতিতে। কোথায় হয়? ডিআই, ডিউডেনাম এবং আইলিয়ামে হবে। খুব বেশি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এরপরে ভিটামিন। ফ্যাট সলিবলগুলা সক্রিয় শোষণ, ওয়াটার সলিবলগুলা নিষ্ক্রিয় শোষণ হয়, কোনো হরমোন লাগে না। এবং দেখো ভিটামিনের বাংলা ওয়ার্ড যদি লিখি, 4টা ওয়ার্ড আছে, ইলিয়ামেও দেখো 4টা ওয়ার্ড আছে, তাহলে এটা দিয়ে মনে রাখতে পারো। এরপর আসে ভাইয়া খনিজ লবণ। এটা সক্রিয় নিষ্ক্রিয় দুইটা ভাবে হইতে পারে। খনিজে ওয়ার্ড আছে 3টা, ভিলায় ওয়ার্ড আছে 3টা, তাহলে ভিলায় এটা শোষণ হয়ে থাকে। আর পানি, পানি কিন্তু সক্রিয় বা নিষ্ক্রিয় কোনোটাই হয় না, পানি হয় অবিস্রবণের মাধ্যমে, এটাকে বলে অসমোসিস বলা হয়ে থাকে। কোথায় হবে? মেইনলি ক্ষুদ্রান্তে হয়। কোথায় হয় বলো তো? মেইনলি ক্ষুদ্রান্তে হয়, ক্ষুদ্রান্ত, কিন্তু বৃহদান্তে এটা হতে পারে। ওকে, এটা মাথায় রাখবা। এখন একটা জিনিস খেয়াল করো তো, জেজুনামে সব দুই জায়গায় পাচ্ছ না, তাহলে সবচেয়ে বেশি শোষণ কোথায় হয় বলো তো? সবচেয়ে বেশি যদি বলো সবচেয়ে বেশি শোষণ, তাহলে মনে রাখবা শোষণ হয় ক্ষুদ্রান্তে। বাট সবচেয়ে বেশি যদি বলা হয় তখন থেকে মনে রাখবা জেজুনামে হয়। তাহলে পরিপাক সবচেয়ে বেশি হয় ডিউডেনামে, শোষণ সবচেয়ে বেশি হয় জেজুনামে। আমি কিন্তু অনেকগুলো ইনফরমেশন তোমাদেরকে বলে দিচ্ছি, এইগুলা মাথায় রাখতে পারলে এমসিকিউ কি সব কিছু তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন এটুকু হয়ে গেল। এখন আমরা একদম লাস্ট টপিকে আসি, সেটা হচ্ছে ভাইয়া বিএমআই। দেখো বিএমআইটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স। এটা কি? দেহের ওজনটাকে কেজি আর উচ্চতাটাকে মিটার দিয়ে স্কোয়ার করে যেটা পাবা সেটাই। এটার রেঞ্জ হচ্ছে ভাইয়া এইটা, যেখানে 18 থেকে 24 হলো নর্মাল রেঞ্জ, এর থেকে কম হলে বলে আন্ডারওয়েট, বেশি হলে বলে ওভারওয়েট। এরপরে 30 থেকে 34 হলে বলে টাইপ 1 ওবেসিটি, 35 থেকে 40 হলে বলে টাইপ 2 ওবেসিটি, আর 40-এর বেশি হয়ে গেলে এটাকে বলে ভাইয়া মরবিডিটি। মরবিডিটি মানে হচ্ছে ওজনটা অনেক বেশি বের হয়ে গেছে। তো দেখো এই যে তোমাদেরকে আমি যতটুকু বললাম,
এই পুরাটাতে জুওলজির থার্ড চ্যাপ্টার একটা সুন্দর সামারি হয়ে গেছে। এখানে আমি যতগুলো এমসিকিউ নিয়ে আলোচনা করছি, তোমরা যদি এইগুলো ধরতে পারো, একবার করে শুনেও রাখো, ইনশাল্লাহ তোমরা কমন পাবা। আর এইটুকু যদি পারো তাহলে তোমাদের কিন্তু এই চ্যাপ্টারের সিকিউগুলো অ্যান্সার করা হয়ে যাবে, কারণ ওইভাবে আমি কিন্তু জিনিসটাকে গুছাই ফেলেছি তোমাদের জন্য। তো আশা করি এই জিনিসটা তোমাদের অনেক কাজে দিবে। আর তোমাদের সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।